ভাই শুরু করার পরে যদি কেউ ডিসকানেক্ট হয়ে যান দয়া করে এখানে এসে মাইকটা একটু টানাটানি বা বুমটা একটু টানাটানি করবেন না প্লিজ। ভাই যারা শুরু করেন। যারা আসা চলে আসছে ভাই এমনিতে টাইম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা খুব কম সময়ের নোটিসে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পার করছি। আপনারা জানেন গত যে গুম খুনে অভিযুক্ত সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সহ ২৮ জনের যে যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের ব্যাপারে আসলে বাংলাদেশের মিডিয়ায় কিংবা বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল আমরা সেরকম দেখতে পাইনি। তারই প্রেক্ষিতে যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত, তো আমরা ইনকিলাব মঞ্চ মনে করেছি এই ব্যাপারে আমাদের মতামত জানানো, আমাদের দাবিগুলো জানানো অত্যন্ত জরুরি। এবং তারই প্রেক্ষিতে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বলবেন আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ সাহেব। এবং তার প্রেক্ষিতে আমাদের যে দাবি দেওয়া এবং আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে সেসবের উত্তর দিবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরকে অনুরোধ করছি বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের বিস্তারিত মতামত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সংবাদ সম্মেলনে যে সকল সাংবাদিক ভাই এবং বোনেরা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বেশ কিছু কমিশন গঠন হয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা বহন করে যেই কমিশন সেটা হচ্ছে গুম কমিশন, যেটা ২৭শে আগস্ট ২০২৪ গঠিত হয়েছে। প্রথমেই আজকে সার্বিক ব্যাপারে আলাপের পূর্বে আমরা ধন্যবাদ জানাতে চাই গুম কমিশনের যে সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ধরনের আপোষ প্রলোভন এইগুলোকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের অবস্থান জানান দেওয়ার জন্য আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে গুম এই ব্যাপারটা কোনো হাস্যকর বিষয় না, কারণ যেই পরিবারের যেই সদস্য গুম হয়েছে একমাত্র সেই পরিবারগুলোই বলতে পারে যে গুমের যন্ত্রণা আসলে কতটা কঠিন। ধরেন একজন মানুষ মারা যায়, তার পরিবার জানে যে এই মানুষটা মারা গেছে বা এই মানুষটার ফিরে আসবে না, তো সে নতুনভাবে তার জীবনকে সাজাতে পারে। কিন্তু যেই মানুষটা গুম হয়েছে তার পরিবার জানে না যে এই মানুষটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। এই যে বেঁচে আছে নাকি মরে গেছে এর মাঝখানে একটা পরিবারের বেঁচে থাকা, এটা যে আসলে কতটা দুঃসহনীয় সেটা একমাত্র আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুরা রয়েছেন, আপনারা বিভিন্ন গুমের শিকার যারা হয়েছেন তাদের পরিবারের সাথে আপনারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তাদের কথা শুনেছেন আপনারা, তো আপনারা জানতে পেরেছেন যে তারা আসলে কিসের মধ্য দিয়ে তারা দিনানিপাত করছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জরুরি সংবাদ সম্মেলনে তলব করার অন্যতম উদ্দেশ্য বা কারণ হচ্ছে, আপনারা জানেন যে গুম কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রিপোর্ট দাখিল করেছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা চেষ্টা চলছে। তো তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা এই গুম এবং খুনের সাথে জড়িত ছিল তাদের কয়েকজন ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন এবং যারা বর্তমানে দেশে অবস্থান করছেন তারা গত বৃহস্পতিবার পর্যন্ত তাদের মধ্যে পদে বহাল ছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের বয়ান অনুযায়ী বাংলাদেশে গুম খুন এই ধরনের কোনো ঘটনাই ছিল না। তাদের দাবি মতে তারা যেটা সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করেছে সেটা হচ্ছে পারিবারিক বিরোধ কিংবা স্বামী স্ত্রীর মনোমালিন্য, এই ব্যাপারগুলোকে তারা গুমের মতো একটা জঘন্য কাজকে তারা এই বর্ণনাগুলোর মধ্য দিয়ে মিথ্যাচার করেছে। তো বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের মাটিতে
আর কোনো গুম খুন এবং হত্যার যেই রাজনীতি চলে রাষ্ট্রীয় মদদে, সেটা আর তারা দেখতে চায় না। আপনারা জানেন যে যারা গুমের শিকার হয়েছেন, যারা গুম থেকে ফিরে এসেছেন, তাদের যেই ভয়াবহ বর্ণনা আমরা আসলে আঁতকে উঠি যে তাদেরকে কিভাবে নির্যাতন করা হতো। একজন বলছেন যে তাকে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে রিপোর্ট আসে যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আবার কাউকে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হচ্ছে যাতে পলে কাটা পড়ে মারা গেছেন। এবং নির্যাতনের কি ভয়াবহ ব্যাপার আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে একজন মানুষকে কোনো ধরনের অবশ করা ছাড়া তার ঠোঁট সেলাই করে দেওয়া হচ্ছে। এবং যেই ব্যাপারগুলো আসলে বলতে আমাদের মুখেও বাজছে যে গোপনাঙ্গে ইট ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তাকে উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে, তাকে উলঙ্গ করে নারীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনারা জানেন যে একজন আলেম যাকে সে নিজে জবানবন্দি দিয়েছে, যাকে গুম করার পরে পরবর্তী সময় হাতির ঝিলে দুইজন নারীর সামনে তাকে উলঙ্গ উপস্থাপন করা হয়েছে, যেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জেনেছি। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষকে আপনি নির্যাতন করছেন এবং সে চিৎকার করছে, আর আপনি সেখানে গান গাচ্ছেন যে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এই ধরনের বলে। মানে হচ্ছে নির্যাতনের মানে কতটুকু মাত্রা অতিক্রম হলে সেটাকে আসলে নির্যাতন বলা যায় আমরা আসলে বলতে পারছি না। এবং যাদেরকে হত্যা করা হচ্ছে, কাউকে বিষ প্রয়োগ করা হচ্ছে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, কাউকে আপনার হত্যা করে তার পেট কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা ভরে দিয়ে তাকে সাগরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে এই গুম খুনের অন্যতম সাক্ষী হয়ে আছে আমাদের বুড়িগঙ্গা এবং শীতলক্ষা। বুড়িগঙ্গা এবং শীতলক্ষাই একমাত্র বলতে পারবে যে বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কতগুলো গুম এবং খুন সে হজম করেছে। এবং সবথেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই গুম খুনে অভিযুক্তরা 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং ক্যান্টনমেন্টের সহায়তায় তাদেরকে বিভিন্ন দেশে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এবং সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন এজেন্সি, ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি সহ এমন কোনো সংস্থা নাই যারা এই গুম এবং খুনের সাথে জড়িত নয়। এখন একটা প্রসঙ্গ আসতে পারে যে তাহলে র্যাব বা হচ্ছে আর্মি যাদের কথা আমরা বলছি, তারা কি সবাই আসলে এর সাথে জড়িত? আমরা যেভাবে জুলাই আন্দোলন আপনাদেরকে প্রমাণ করে দেয় যে জুলাইয়ে যেভাবে আর্মি গুলি চালিয়েছে, এবং জুলাইয়ের আর্মি কিন্তু হচ্ছে এই গুলি চালানোর বিরুদ্ধে। এই যে আমাদের সাধারণ নাগরিককে আর্মির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার যে একটা প্রবণতা চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তো মনে